হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কি মাৎস্য ন্যায়ের যুগ বলতে কি বোঝো। তো আমরা প্রাচীন যুগ জানি, মধ্যযুগ জানি, আধুনিক যুগ জানি, কিন্তু মাৎস্য ন্যায়ের যুগ কাকে বলে বা কেন বলা হয় এই যুগকে মাৎস্য ন্যায়ের যুগ, বা কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত সময়কে মাৎস্য ন্যায়ের যুগ বলা হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটি তোমাদের সিলেবাসের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, এক্ষেত্রে প্রথমেই বলা যায় যে 637 খ্রিস্টাব্দে গৌড় রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা ও বিশৃঙ্খলা দেখা দেয় তা প্রায় 150 বৎসর ধরে বাংলার জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে গৌড় রাজা যে শশাঙ্ক ছিল তিনি বঙ্গদেশ বা বাংলাদেশে কিন্তু এক রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বা সমগ্র বাংলাকে একত্রিত করে তার ওপর কিন্তু শাসন পরিচালনা করেছিল। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর 637 খ্রিস্টাব্দে কী হয়, তিনি যে রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠাতা করেন সেই রাজনৈতিক শক্তির কিন্তু শূন্যতা দেখা যায় বা বলা যায় যে রাজনৈতিক শূন্যতা দেখা যায়। তো এই সময় বঙ্গদেশে কোনো রাজা ছিল না, ঠিক আছে, শশাঙ্কের মৃত্যুর পর। তো ফলে কি হয়, এই যে রাজনৈতিক শূন্যতা, কোনো রাজা না থাকায় বা কোনো কেন্দ্রীয় শক্তি না থাকায় বঙ্গদেশের যে রাজনৈতিক শূন্যতা, এই শূন্যতা প্রায় 150 বৎসর ধরে বাংলায় স্থির ছিল, ঠিক আছে। তো দেখো, বলা হয়েছে যে 637 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দে গোপালের উত্থানের সময় পর্যন্ত বাংলার ইতিহাসে যে নৈরাজ্য ও অরাজকতা বিরাজমান ছিল তা ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্য ন্যায় নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ 637 খ্রিস্টাব্দে কী হয়, শশাঙ্কের মৃত্যু হয় এবং কি হয় 750 খ্রিস্টাব্দে গোপালের উত্থান হয়, পাল রাজা গোপালের উত্থান হয়। তো 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর মাধ্যমে বঙ্গদেশে যে অরাজনৈতিকতা বা নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, এবং পাল রাজা গোপালের উত্থানের মাধ্যমে বঙ্গদেশে যে পুনরায় রাজনৈতিক মানে অবস্থা ফিরে আসে বা রাজনৈতিক শূন্যতা দূর হয়, সেই মধ্যবর্তী সময়কালকেই কি বলা হয়, মাৎস্য ন্যায়ের যুগ বলা হয়, ঠিক আছে। মানে বলা হয় যে শশাঙ্কের মৃত্যুর পর বঙ্গদেশের যে অবস্থা বা অরাজনৈতিক শূন্যতা তা যে 150 বছর ধরে বা 150 বছর ধরে বঙ্গদেশে বিরাজমান ছিল, সেই সময়কালকেই কি বলা হয়, মাৎস্য ন্যায়ের যুগ বলা হয়। এবং এই মাৎস্য ন্যায়ের যুগের অবসান কি করে ঘটে, এই মাৎস্য ন্যায়ের যুগের অবসান ঘটে পাল রাজা গোপালের উত্থানের মধ্য দিয়ে, ঠিক আছে। তো বলা যায় যে কোথায় সর্বপ্রথম বলা হয় এই যুগকে মাৎস্য ন্যায়ের যুগ, তো বলা হয় যে পাল রাজা ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে এই সময়কালকে মাৎস্য ন্যায়ের যুগ বলে অভিহিত করা হয়। তো এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো দেখো, এরপরে বলা যায় যে এই সময়কালে সারা দেশে কোনো রাজা ছিল না, সাধারণ লোকের দুঃখ দুর্দশার কোনো অন্ত ছিল না, যেহেতু কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না বা রাজা ছিল না, ফলে কি যে খুশি মানে যে যা খুশি করতে পারতো, যার উপর যে কেউ চাইলেও কিন্তু শাসন করতে পারতো, ঠিক আছে। তো সেজন্যই বলা হয়েছে যে এই সময়কালে, ঠিক আছে, বাংলায় যে অরাজনৈতিকতা দেখা যায় বা রাজনৈতিক শূন্যতা দেখা যায়, এই সময়কালে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কিন্তু কোনো অন্ত ছিল না, তাদেরকে যে কোনো ব্যক্তি শাসন করতে পারতো, ঠিক আছে। তো বলা যায় যে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, বাংলার মানুষের অবস্থাও ছিল ঠিক একই রকম। অর্থাৎ পুকুরের বড় মাছগুলো যেমন ছোট মাছগুলোকে গিলে ফেলে এবং তার কোনো বিচার হয় না, ঠিক বাংলার মানুষের অবস্থাও ছিল কিন্তু ঠিক একই রকম। তাদের উপর যে কেউ চাইলে শাসন করছে, তার কিন্তু কোনো বিচার হতো না, ঠিক আছে। তো বলা হয় যে এই মাৎস্য ন্যায়ের যুগের অবসান ঘটে কী করে, মূলত 750 খ্রিস্টাব্দে গোপাল নামক এক সামন্তকে রাজা নির্বাচিত করা হয়।
ঠিক আছে, কাকে? গোপাল নামক এক সামন্তকে রাজা হিসেবে নির্বাচিত করা হয় এবং তার হাত ধরেই মূলত পাল বংশের প্রতিষ্ঠাতা হয় বাংলায়, এবং এইভাবেই কী হয়, মাৎস্য নায়ের যুগের অবসান ঘটে। তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? গোপাল, এবং গোপালের হাত ধরে এই মাৎস্য নায়ের যুগের অবসান ঘটেছিল। তো এই যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় থেকে পাল রাজা গোপালের উত্থানের সময়কাল, এই মধ্যবর্তী সময়কালকে কি বলা হয়? মাৎস্য নায়ের যুগ বলা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো এই সেমিস্টারে তোমরা আমাদের সাথে যুক্ত হবে, পড়াশোনা করবে, তা তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।